নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই। আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি অনুষ্কা ঘোষাল মহাশয়াকে, যিনি পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবে মনের আরাম খুঁজে পান সৃজনশীলতায়। বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই তিনি সমানভাবে দক্ষ বা সমানভাবে লিখে চলেছেন। তিনি জি বাংলা মিরাক্কেলেও অংশগ্রহণ করেছেন। আজ তার সাথে কথা বলে জেনে নেব তার প্রকাশিত বই নির্বাণ বুকসের তরফ থেকে সেই বইটি নিয়ে কিছু কথা। আপনার লেখালেখি শুরু কবে থেকে যদি একটু বলেন? আমার লেখালেখি বলতে আমি কবিতা ছোটোবেলা থেকেই লিখতে ভালোবাসি। আর যেহেতু থিয়েটারটা করতাম, তো থিয়েটারের জন্য ওই গল্প বানানো, বিভিন্ন চরিত্র বানানো, পড়া, এইভাবে টুকটাক শুরু করি আর কি। ম্যাগাজিনে তখন লিখতাম, স্কুলে যে বার্ষিক ম্যাগাজিন যেগুলো বেরোতো সেগুলোতে লিখতাম, কিন্তু এটা আমার প্রথম প্রকাশিত বই প্রকাশ। আর তাই আমার নামকরণটাও সেই রকমভাবে যে হ্যাঁ, যেহেতু আমি প্রথমবার লিখলাম এটা প্রকাশ, তো এইভাবেই আর কি শুরু হয়েছে। এবারে দেখা যাক সবার আশীর্বাদে কত দূর অবধি যেতে পারি। আপনার সদ্য প্রকাশিত বই প্রকাশ, কতদিন ধরে লেখালেখি করেছেন এই বইটা নিয়ে? এই বইটার বেশ কিছু কবিতা আমি লিখেছিলাম প্রায় ধরুন 2-3 মাস আগে। তারপরে যখন আমি জানতে পারি যে এরকম একটা অপরচুনিটি আমি পাচ্ছি বলে, তারপরে আমার কিছু লেখালেখি করা আর কি এগুলো নিয়ে। আর আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে আমার মা এবং আমার ভাই, সব ক্ষেত্রে আর কি। মানে আমার মায়ের ইন্সপিরেশন ছাড়া আমি কিচ্ছু পারতাম না করতে, কিচ্ছু না। আমার মা আর আমার ভাই সব, মানে শুরু থেকে শেষ অবধি আর কি, আমি যা কিছু করি সব কিছুতে আমাকে ভীষণ সাপোর্ট করে। আপনার কবিতায় প্রতিবাদের ভাষা খুব উজ্জ্বল। একজন কবি বা লেখকের কতটুকু সামাজিক দায়বদ্ধতা আছে বলে আপনার মনে হয়? দেখুন, আমার মনে হয় কবি বা শুধুমাত্র লেখক নন, মানুষ প্রত্যেকটা মানুষেরই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়াটা উচিত। আর এখন যা সামাজিক পরিকাঠামো চলছে, তো এর ওপরে দাঁড়িয়ে আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই আমরা যারা একটু আধটু লেখার চেষ্টা করি, আমাদের নিশ্চয়ই সামাজিক একটা দায়বদ্ধতা তো থেকেই যায় যে আমরা অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলবো। জি বাংলায় মিরাক্কেলে অংশ নিয়েছিলেন, সেই অভিজ্ঞতা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি তখন অনেকটাই ছোট, সিজন 5 পেয়েছিলাম আমি। তো আমি মানে আবছা ভুলেও গেছি আর কি, এখন খুব আবছা স্মৃতি আছে। তো হ্যাঁ, মানে ওটা আমার প্রথম টিভিতে কাজ ছিল। তারপরে একটু মানে এইখানে টকি আর্টিস্ট, ওখানে টকি আর্টিস্ট, এই রকমের কাজ করেছি, 1-2 দিনের কাজ করেছি, কিন্তু ওই অনুভূতিটা একদম অন্য রকম ছিল, মানে রিয়েলিটি শো। আর তখন সত্যি কথা বলতে কি, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম ছিল না, তো ভীষণ ভালো ছিল একটা গ্রুপ ওয়ার্ক করা, চোখের সামনে সবাই, মানে সেলিব্রিটিদেরকে দেখা, এত গুণী মানুষরা ছিলেন ওখানে, অনেক কিছু শেখা। তো অবশ্যই এটা একটা মানে ভীষণ বড় প্রাপ্তি আমার কাছে, ভীষণ বড় প্রাপ্তি। আপনি যেহেতু একজন নারীবাদ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমার যেটা মনে হয় যে নারীবাদ পুরুষবাদ এরকম কোনো বাদ থাকাটাই উচিত নয়। যদি কিছু থেকে থাকে তাহলে সেটা মানবতাবাদ, মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সাথে, এটাই আমার কাছে মনুষ্যত্ব। ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে লেখাপড়াটা অনেকটা কমে আসছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের একটা টেন্ডেন্সি আছে আমাদের জেনারেশনের, যে আমরা না খুব তাড়াতাড়ি সফলতা পেতে চাই, যে হ্যাঁ একটা কিছু পোস্ট করে দেব, কটা লাইক আসলো, কটা ফলোয়ার্স আসলো, এগুলো আমার মানে আমাদের জেনারেশনের সবাইকে আর কি ভীষণভাবে প্রভাবিত করে। তো এর থেকে যতটা আমরা বেরিয়ে এসে আমরা আমাদের কাজটাকে ভালোবাসতে পারবো, আমাদের যে কাজটা সেটাকে আমরা জাস্ট পুজোর মতন করে নিয়ে সেটার উপরে আমরা কনসেন্ট্রেট করতে পারবো। আমাদের মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে এটা মতামত, যদিও যে আমরা যদি সোশ্যাল মিডিয়াটাকে বলুন, সেটাকে যদি আমরা ভালোভাবে ইউজ করতে পারি, যে আমরা কিছু শেখার জন্য ইউজ করলাম সেটাকে, এবং সত্যি প্রচারের মাধ্যম হিসেবে তো সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় জায়গায় আছে, তো শুধুমাত্র সেইটুকুনি। কিন্তু বাকি সময়টা যদি আমরা সত্যি একটু পড়াশুনোটাকে বাড়াতে পারতাম বা শেখাগুলোকে বাড়াতে পারতাম, তাহলে আমরা মানে নিজেরা ভীষণভাবে আর কি সমৃদ্ধ হতাম। তো হ্যাঁ, অবশ্যই এটা একটা ফ্যাক্টর তো নিশ্চয়ই। লেখালেখির ক্ষেত্রে কোন দিকটাকে বেশি প্রাধান্য দেন, পত্রপত্রিকা নাকি সোশ্যাল মিডিয়া?
আমার ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমি দুটোকেই যথেষ্ট সম্মান করি, দুটো মাধ্যমকেই। কারণ আমরা তো প্রত্যেকে জানি না যে কীভাবে পত্রপত্রিকায় লেখালেখি করতে হবে বা কিছু, সবসময় সুযোগও ওঠে না, মানে সুযোগ আসে না আর কি আমাদের সবার কাছে। তাই আমি বলবো যে সত্যিকারের যদি কারোর মধ্যে প্রতিভা থেকে থাকে তাহলে আমরা সোশ্যাল মিডিয়া কে ইউজ করতেই পারি, কিন্তু আবার ওই যে প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। সুতরাং যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার, আমরা যেহেতু একটা সমাজে বাস করি, আমার মনে হয় যে কতটা লেখা যায় বা কতটা লেখা যায় না, অনেক সময় পত্রপত্রিকায় লিখতে গেলে আমাদের ভাষাটাকে আর কি কোট আনকোটভাবে আমাদের একটু সংযত থাকতে হয়, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা যা খুশি তাই লিখতে পারি। সুতরাং আমার মনে হয় সেক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার দরকার আছে। লেখালেখি করতে এসে কখনো কি সামাজিক বা পারিবারিক কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে আপনাকে? দেখুন, আমি পারিবারিক কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি, কারণ যেরকম আমি বললাম আমার মা, আমার ভাই ভীষণভাবে সাপোর্টিভ আর কি। আর আমার বাবা কখনো বারণ করেননি, বাবাও মানে যথেষ্টভাবেই আর কি সাপোর্ট করেন, কিন্তু আমার মা বোঝেন আর কি যে কীভাবে এগিয়ে দিতে হবে, এইটাই আর কি। কেউই কখনো আমাকে সামাজিকভাবে, আমার বন্ধুবান্ধবরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু সামাজিকভাবে বলতে গেলে দেখুন সবসময় তো সমস্ত ভাষাগুলো ফুটিয়ে তোলা যায় না, অনেক কষ্ট, অনেক ব্যথা বেদনা এগুলো রয়ে যায়। অনেক সময় ভাষার ব্যবহারের ক্ষেত্রেও নিজেকে সংযত হতে হয় নানান আর্থসামাজিক কারণের জন্য। তো এইভাবেই আর কি এগিয়ে চলা। তবে আমাদের প্রত্যেকেরই ওই উচিত আর কি নিজেদের সমস্যাগুলোকে সমাজের সমস্যার সাথে মিলিয়ে সেগুলোকে তুলে ধরা, তাহলেই আমাদের সার্থকতা। তো এইভাবেই চলুক। অনেকেই বলেন কবি, সাহিত্যিক এবং নতুন কোনো শিল্পী বা শিল্প সৃষ্টির ক্ষেত্রে মানুষের মধ্যে একটা শূন্যতা প্রয়োজন হয়, যেটা তার লেখার ক্ষেত্রে বা শিল্প তৈরির ক্ষেত্রে কাজে লাগে। এ ব্যাপারে আপনার অভিমত কী? দেখুন, সম্পূর্ণ শূন্য তো আমরা কেউ নই, আমরা সম্পূর্ণ পূর্ণও কেউ নই, এটা আমার একদম ব্যক্তিগত কনসেপ্ট। তো ওই ব্যালেন্স ব্যাপারটা ভীষণ রকমভাবে দরকার, যে আমি কোথায় আছি, কি বলছি। হ্যাঁ, কিছুটা দুঃখ, মানে আমি এখন দুঃখকেই যদি একমাত্র আমার মাধ্যম করতে চাই তাহলে দুঃখবাদী হয়ে যাব, আর যদি উল্লাসকে মাধ্যম করি তাহলে হয়তো সমাজের সব ক্ষেত্রে আমার লেখা, আমার অনুভূতিগুলো পৌঁছবে না। ব্যালেন্স ব্যাপারটা দরকার, আমি ওই ব্যালেন্স কনসেপ্টে ভীষণভাবে বিশ্বাসী। তো আপনি তো কত্থক নৃত্যের সঙ্গেও যুক্ত, এত কাজ করার জন্য টাইম কিভাবে ম্যানেজ করেন? দেখুন, আমি ছোটোবেলায় কত্থক শিখতাম, আর কত্থকের আমি 4th ইয়ার কমপ্লিট করেছিলাম। তারপরে সত্যি কথা বলতে কি আমার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে সম্ভব হয়নি। আমি ঝাড়গ্রামের, আমার মানে বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে ঝাড়গ্রামে, তো ওখানে আমি নাচ শিখতাম। তারপরে এখন যেটা করি, যতটুকুনি পারি করতে, সেটা শুধুমাত্র ভালোবাসার জন্য পারি। আর আমার মনে হয় যে আমরা যদি কোনো কিছুকে মন থেকে ভালোবাসি তাহলে ওটার জন্য আলাদা করে আমাকে টাইম দিতে হবে, আমাকে অনেক টাইম ডিভোট করতে হবে, হাউ ক্যান আই ম্যানেজ, এই প্রশ্নগুলো মনে হয় ওঠে না, তো ওটা চলে আসে। আমি আজকে মানে আমি সারাদিনে যতই কাজ করি, বাড়িতে এসে একটা গান শুনবো না বা গানের সাথে একটু স্টেপগুলো মনে করবো না, এটা হয় না। তো এটা আমার ভেতরের, এটাই আমার বাঁচার উৎস। তো এইভাবেই হয়ে যায় আর কি। লেখালেখি করতে এসে কোনো আনন্দের কোনো ঘটনা বা কোনো স্মরণীয় ঘটনা যদি মনে পড়ে আমাদের সাথে একটু ভাগ করে নেবেন। আনন্দের কিনা জানি না, তবে একটা মজার ঘটনা ঘটেছে। আমি এই বাড়িরই লেখার ব্যাপারে বলছি। আমার কাছে যখন নির্বাণ বুকসে দাদার ফোন আসলো প্রুফ কারেকশানের জন্য, আমি বারবার ধরে হয়তো প্রুফটা দেখছি, এবারে এই রকম করতে করতে একবার এক একটা ভুল বেরোচ্ছে, আমি একবার করে ফোন করছি, এবং তার মাঝখানে হয়তো ফোন কল লিস্ট চেক করে দেখা যাবে 15 সেকেন্ডের ডিফারেন্স আছে, 20 সেকেন্ডের ডিফারেন্স আছে। তো তার মাঝখানেও দাদা একটুও বিরক্ত হয়নি যে ঠিক আছে আমি করে দিচ্ছি। তো এই যখন চলছিল এই ব্যাপারটা, এই টোটাল প্রসেসটাই ভীষণ আর কি মানে ভালোও লাগছিলো। প্রথম লেখা বেরোচ্ছে এবং বেশ মানে মজার লাগছিলো বা মানে ভয় লাগছিলো যে বকা খাবো না, তো এতবার করে চেঞ্জ করছি লেখাগুলো। তো সব মিলিয়ে আমার আর কি এইটাই এরকম হয়েছে, আমার বেশ ভালো লেগেছে আর কি। এটা মজার মুহূর্ত বলা যেতে পারে।